আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি ওয়ান ম্যান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ন্যারেশন বাই স্পিসিস সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, পার্ট 2। তো আমরা ধারাবাহিকতায় পরে আসব রুল নাম্বার 3 তে। দ্যাট মিন্স আমরা এর আগের ক্লাসে দুটি পরিবর্তন আলোচনা করেছি। সেই দুটি পরিবর্তন ছিল, একটি ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আর দ্বিতীয়টি ছিল আমাদের রিপোর্টিং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কোন কনজাংশন বসে। আমরা শুরুতে বলছিলাম নারেশন চেঞ্জ, দ্যাট মিন্স 6 টাইপস অফ চেঞ্জেস, 6টা চেঞ্জ আমাদের নিশ্চিত করতে হবে। তার মধ্যে আমরা দুটি চেঞ্জেস সম্পর্কে মোরলেস আলোচনা করেছি। এখন আরও 4টি চেঞ্জেস আছে, সেগুলো আমরা দেখব। সব চেঞ্জেসগুলো আমরা যদি অ্যাডাপ্ট করতে পারি, অ্যান্ড দেন ইট উইল বি ভেরি ক্লিয়ার টু আস। সো আমরা এখন পরের চেঞ্জেসগুলো দেখব কিভাবে সেগুলো পরিবর্তন করতে হয়। যদি আমরা ভালো করে শিখে রাখি তাহলে কখনো আমাদের এটা নিয়ে কনফিউশন থাকবে না। তাহলে দেখি চেঞ্জ না, রুল নাম্বার 3। এখানে বলা হচ্ছে পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন, দ্যাট মিন্স একটা ডিরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে আসবো, সেখানে পার্সনের কিছু পরিবর্তন ঘটবে। যেমন আমরা জানি যে পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সনগুলোর ক্ষেত্রে চেঞ্জ আসবে। চেঞ্জগুলো কীরকম? ফার্স্ট পার্সন তার পরিবর্তন ঘটাবে এবং সেকেন্ড পার্সন তার পরিবর্তন ঘটাবে, তবে থার্ড পার্সন কোনো পরিবর্তন ঘটবে না। কখন এগুলো ঘটবে বা ঘটবে না? যখন ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে আসব। তো আমরা রুলটা দেখে নেই। লেখা আছে যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হবে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। সেটা আমরা আগে বললাম। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এবং সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে পরিবর্তনটা দুটা পার্সন দুটা জিনিসকে ফলো করবে। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে। এই দুটা পার্সন দুটা শব্দকে, পদকে, অবস্থান, সাবজেক্ট অবজেক্টকে ফলো করবে। যাই হোক, আমরা সেন্টেন্স এতে দেখে নিই। হি সেড টু মি, এটা রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার হয়ে নেই, আমরা আগে দেখেছি এটা রিপোর্টিং ভার্ব। এই হিটা হচ্ছে সাবজেক্ট আর মিটা হচ্ছে অবজেক্ট। ওকে, এখন রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে সেখানে আমরা একটু দেখে নিই। আই ওয়ান্ট ইউ হেল্প মি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে পার্সন আমরা যদি দেখি, এখানে ফার্স্ট পার্সন আই, এখানে ফার্স্ট পার্সন মি, এখানে সেকেন্ড পার্সন ইউ। আমরা শুরুতে বলে নিয়েছি ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে। পরিবর্তনটা ওয়েগুলো কি, মেথডটা কি? ফার্স্ট পার্সন সাবজেক্টকে আর সেকেন্ড পার্সন অবজেক্টকে। তো এখানে আই পরিবর্তন হবে এই যে সাবজেক্টকে ফলো করে, মি পরিবর্তন হবে এই সাবজেক্টকে ফলো করে, হি কে ফলো করে, আর ইউ পরিবর্তন হবে এই মি কে ফলো করে। কারণ এটা তো একটা সেন্টেন্স, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। আমরা ওই কথাটাই বলছি যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে। ওকে, তাহলে আমরা দেখি যে পরিবর্তনটা করলে কি হবে। তার আগে আমরা দেখলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা প্রথমে সাবজেক্ট হি লিখে নিলাম এবং অবজেক্ট আছে এখানে। দেখেন আমরা আগেও বলছি অবজেক্ট থাকলে সেড কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়। আমরা টোল্ডও লিখে নিলাম। তবে মনে রাখতে হবে টোল্ডের পরে টু বসে না, সেই জন্য কিন্তু টু এখানে লেখা হয়নি। ওকে, এটা আমরা যেন ভুল করে যেন টু না দিই। টোল্ড, এরপর অবজেক্ট মি, ব্যাস প্রথম একটা কাজ হয়ে গেল। আমাদের জানা নিয়মগুলোর মধ্যে একটা হয়ে গেল টোল্ড, যেটা আমরা ভাবে পরিবর্তন শিখেছি। এরপর যে ইনভার্টেড কমা, এর পরিবর্তনটা কিন্তু আমরা করেছি। ইনভার্টেড কমা উঠে যে আমরা ড্যাট বসিয়েছি। আমরা আগে শিখে এসেছি যে ইনভার্টেড কমা উঠে যে ড্যাট বসবে যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ স্ট্রাকচারে থাকে। তো এটা তো অবশ্যই অ্যাসার্টিভ স্ট্রাকচারে আসছে। মূলত এখন যে নিয়মটা শিখছি যে পার্সনের পরিবর্তন। এবার এই সেন্টেন্সে আই কিন্তু এখানে গিয়ে আই নেই, আই হয়ে গেছে হি। তার মানে আই ফলো করছে কাকে? হি কে ফলো করছে, সাবজেক্টকে। এখন প্রশ্ন হলো হি হলো কেন? হি হলো এই জন্য, পরিবর্তনটা হবে এইরকম, যেটা দেওয়া আছে এখানে, যেমন কি দেওয়া আছে, আই দেওয়া আছে। তাহলে আই ফার্স্ট পার্সন, ওকে ফাইন। এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার।
এটা সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম? এটা সাবজেক্টিভ ফর্ম। এবার এইতগুলো শর্ত এর সাথে মিলাইতে হবে। তাহলে আই ফার্স্ট সিঙ্গুলার, হিও সিঙ্গুলার। আই সাবজেক্টিভ ফর্মে আছে, হি সাবজেক্টিভ ফর্ম আছে। ওকে, সো হি থেকে গেল, কোনো পরিবর্তন হলো না, কারণ এটার সঙ্গে ওটা সবকিছু মিলে গেল। আমরা আরেকটু যদি ডিফারেন্ট ওয়েতে বলি, যদি এখানে আই না দিতে উই দিতাম তাহলে কি হতো? উইও তো ফার্স্ট পারসন, তাহলে উই ফার্স্ট পারসন ফলো করবে কাকে? সাবজেক্টকে, হিকে। কিন্তু যদি আমরা উই দিতাম তাহলে উই তো প্লুরাল ফর্ম, তার মানে আমরা হি লিখতাম না এখানে, তাহলে হিয়ের আবার প্লুরাল ফর্ম কি হতো? দে হতো। ঠিক আছে, এইভাবে নাম্বার এবং পার্সন ঠিক রাখতে হবে, নাম্বারটা খুব ফ্যাক্টর। এরপরে যা আছে আমরা মি, আবার আরেকটা থেকে ইউ। হ্যাঁ, পার্সনের পরিবর্তন যেহেতু আমরা শিখছি, পার্সনটাকে এমফাসিস করবে এখানে। ইউ এখন ফলো করবে কাকে? অবজেক্টকে, এই যে অবজেক্ট। ওকে, এখন আসি এই ইউটা এই সেন্টেন্সে যে অবস্থান অনুসারে কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম না পসেসিভ ফর্ম? প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন সাধারণত তিনটা ফর্মে থাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, একটা হচ্ছে পসেসিভ। সেই দৃষ্টিকোণ থেকে ইউ হচ্ছে একটি অবজেক্টিভ ফর্ম। আই ওয়ান্ট ইউ, যদিও ইউকে আমরা দেখে বুঝবো না যেটা সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম। এটা দুটো দেখতে একই রকম, মূলত সেন্টেন্সের পজিশন দেখে বিচার করতে হবে যেটা সাবজেক্টিভ না অবজেক্টিভ। সেন্টেন্সের শুরুতে থাকলে সাধারণত ইউ কি হয়? সাবজেক্ট হয়ে যায়। আর সেন্টেন্সের ভিতরে যদি অবস্থান করে তাহলে এটা কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। ওকে, নো প্রবলেম। তাহলে ইউ এখানে হচ্ছে অবজেক্ট, তা ফলো করলো কাকে? মি কে, এখানকার অবজেক্টকে ফলো করলো। তো এই মিও তো অবজেক্টিভ ফর্ম, যার কারণে আমরা কি করছি এখানে টোল্ডের পরে আমরা এর পরে টোল্ড, এই মি কে আমরা মি রেখেছি, অর্থাৎ ইউ ফলো করলো মি কে, এখানে মি থাকলো। না, এই তো মি না, এই যে মি, ওয়ান্টেড মি হয়ে গেল। এই মি দেখো আন্ডারলাইন করে রাখছি। মি কেন হলো? ইউ অবজেক্টিভ, মি অবজেক্টিভ, সো মি হলো। তারপরে কি ছিল? হেল্প, হেল্প লিখলাম। আবার এই মিটা আবার হিম হয়ে গেছে, কারণটা কি? এবার দেখি, মি তো ফার্স্ট পারসন, ওকে ফাইন। এবার ফলো করবে কাকে? সাবজেক্টকে, যে হি কে ফলো করবে। তখন পার্সনের নাম্বারটা মেলান, তে মি এক বচন, আমাকে একজন ব্যক্তি, হি একজন, ওকে নাম্বার ঠিক আছে। কিন্তু মি তো সাবজেক্টিভ ফর্মে না, মি তো অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে এর সঙ্গে একটা ফর্মটা মিলে নেই, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম হবে। এইভাবে পার্সনগুলো আমাদের পরিবর্তন করতে হবে, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ আর সিঙ্গুলার প্লুরাল, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এর ভিতরে যে ফর্মে থাকবে ওটাকে আমরা সেভাবে পরিবর্তনটা করব। পরবর্তী এক্সাম্পলে আরো বেশি ক্লিয়ার হব। এটা আমরা সংক্ষেপে একটু ছকে মনে রাখবো অন্যান্য নিয়মগুলোর মতো। দেখেন, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, এই যে আমরা দেখলাম যে ফার্স্ট পারসন আই, মি ফলো করলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, এখানে ইউ ফলো করলো কাকে? অবজেক্টকে। ওকে, আর থার্ড পারসন নো চেঞ্জ। দ্যাট মিনস রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো থার্ড পারসন থাকে, ব্যক্তিবাচক হোক অথবা কোনো প্রোনাউন হোক, ইউ, হি অথবা ইট, সি, যাই থাক, কোনো পরিবর্তন আসবে না। থার্ড পারসন চেঞ্জেবল নয়, শুধু ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন। ওকে, এই হলো পার্সনের পরিবর্তন। সো এটা মনে রাখা সহজ, একটু প্র্যাকটিস করলেই অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা আসি চেঞ্জ নাম্বার 4। তিনটা চেঞ্জ শেখা হয়ে গেল 6টার মধ্যে। এখন আসি রুল নাম্বার 4 হিসেবে আমরা দিয়েছি স্ট্রাকচারের পরিবর্তন। হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টর বেশি ইম্পর্টেন্ট, নেরেশন পরিবর্তন করার সময় যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ভুল হয়ে যায়, ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশন করার সময় স্ট্রাকচারে পরিবর্তন নিয়ে আসতে হয়। স্ট্রাকচারের পরিবর্তনটা বেসিক্যালি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচ হয় তাহলে অ্যাসার্টিভই থাকবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি ইনডিরেক্ট নেরেশনে আমরা ট্রান্সফার করি তাহলে ইনডিরেক্ট নেরেশনে গিয়ে আর ইন্ট্রোগেটিভ থাকবে না, হয়ে যাবে অ্যাসার্টিভ। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে এটা তেমন পরিবর্তন হয় না স্ট্রাকচারের। আমরা যদি অবজেক্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট নেরেশন করি তাও এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে ইনডিরেক্ট করি তাও অ্যাসার্টিভ হয়ে যাবে। এই যে 5টা সেন্টেন্স, অ্যাসার্টিভ, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, অ্যাসার্টিভই থাকবে।
ইন্ট্রোগেটিভ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, আর ইন্ট্রোগেটিভ থাকবে না, অ্যাসার্টিভ হবে। ইম্পারেটিভ তেমন পরিবর্তন আসবে না। অপটেটিভ অপটেটিভ না থাকে অ্যাসার্টিভ হয়ে যাবে। এক্সক্লামেটরি এক্সক্লামেটরি না থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে ইন জেনারেল ইনডিরেক্ট ফর্মে গেলে সবগুলো হয়ে যাচ্ছে কি অ্যাসার্টিভ হচ্ছে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচারটা আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে, এটা হলো মূল কথা। তো আমরা পরিবর্তনগুলো এক্সাম্পল দিয়ে শিখি, তাহলে মনে রাখা আরো সহজ হবে। ফার্স্ট ওয়ান দেখি, হি টোল্ড মি দিস ইজ আওয়ার স্কুল। ওকে, দিস ইজ আওয়ার স্কুল, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো স্ট্রাকচারে পরিবর্তন আমরা এখানে নিয়ে আসবো না, পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আমরা হি লিখলাম, টোল্ড নিয়েছি, মি করেছি, ইনভার্টেড কমা উঠে আমরা ডেট বসাবো, এটা আমরা আগেও শিখেছি। এখন দিস হয়ে যায়, নেরেশন পরিবর্তন করলে ড্যাট হয়ে যায়, সেটা আমরা নিয়মে এখনো আলোচনা আনিনি, তবে জেনে রাখা ভালো। দিস থাকলে ড্যাট হয়ে যাবে। তো একটা ইনভার্টেড কমা উঠাইতে আমরা কিন্তু একটা ড্যাট বসিয়েছি, আবার যদি দিজের পরিবর্তে আবার একটা ড্যাট বসবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে দুটি ড্যাট যদি পাশাপাশি আসে, কোএক্সিস্ট করে, একটাকে আমরা অমিট করব। সো একবার ড্যাট লিখলেই চলবে, ঠিক আছে? ওকে, দ্যাট ওয়াজ ইজ হয়ে গেল ওয়াজ, টেন্সের পরিবর্তন, এটা আমরা আলোচনা নিয়ে আসিনি, তবে প্রণয়নে আলোচনা আমরা করছি। আওয়ার, দেখেন আওয়ারটা কি হয়ে গেছে, দেয়ার হয়ে গেছে। কিভাবে খেয়াল করেন একবার, আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে কাকে, সাবজেক্টকে। সাবজেক্টকে এখানে হি, ওকে ফাইন। আওয়ার সিঙ্গুলার না প্লুরাল, আওয়ার প্লুরাল, আমাদের, তাহলে হি এর প্লুরাল কি হবে, দে। আচ্ছা, আর আবার কোন ফর্মে আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ না পসেসিভ, পসেসিভ আছে, দের পসেসিভ কি হবে, দেয়ার। এভাবে ফর্মগুলো আমাদের নাম্বারগুলো মিলিয়ে নিতে হবে। স্কুল স্কুল, তাহলে আমরা যেটা দেখলাম যে স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয়নি, যেরকমটা ছিল ডিরেক্ট নেরেশনে ইনডিরেক্ট করেও সেইটা হয়ে গেছে। এবার আসি পরের সেন্টেন্সে, হি টোল্ড মি আর ইউ প্রেজেন্ট দেয়ার। ওকে, এবার এই সেন্টেন্সটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে পাচ্ছি, ইনডিরেক্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখন যদি আমরা ট্রান্সফার করে ডিরেক্ট নেরেশনে, ইনডিরেক্ট নেরেশনে আসতে চাই ডিরেক্ট থেকে, তাহলে কিছু নিয়ম তো আগে শেখা আছে। আমরা হি সাবজেক্ট লিখেছি, সেইটার জায়গায় আমরা আস্কড করবো, এটা আমরা আগেও শিখেছি। আস্কডের পরে টু বসে না, আমরা একটা কথা বলছিলাম, টোল্ডের পরে টু দেওয়া যাবে না, আস্কডের পরে টু দেওয়া যাবে না। তাহলে আস্কড মি, এবার ইনভার্টেড কমা উঠাতে আমরা কি বসাবো শিখেছিলাম, ইফ বসবে, আমরা ইফ লিখেছি, কিন্তু এরপরে কি আছে, আর দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা এখন আর দিয়ে শুরু করিনি, কারণ আমরা কি বললাম, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলো আর ইন্ট্রোগেটিভ থাকবে না, হয়ে যাবে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ হলে কি হয়, সাবজেক্টটা আগে আসবে, ভার্বটা পরে যাবে, তাহলে ইউটা আগে আসবে, আরটা পরে যাবে, তাহলে স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট ভার্ব মিলে যাচ্ছে। এবার ধরলাম যে ইউটা আগে আসলো, আরটা পরে গেল, তাহলে এবার ইউ তো আবার ইউ লেখা যাবে না, কারণ আমরা কি জানি যে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে, পার্সনের একটা পরিবর্তনের ব্যাপার এখানে রয়ে গেছে। তো ইউ ফলো করবে কাকে, রিপোর্টিং ভার্বে অবজেক্টকে ফলো করবে, এই যে মি কে ফলো করবে, ফাইন। তো ইউ এখানে কোন ফর্মে আছে, সাবজেক্টিভ না অবজেক্টিভ না পসেসিভ, এটা তো পসেসিভ না, অবশ্য অবজেক্টিভ আর সাবজেক্টের মধ্যে একটা হবে। তো ইউ এখানে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মেয়ের যদি সাবজেক্টিভ ফর্ম করতে চাই তাহলে কি হবে, আই হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে ইউ আর, ইউটা হয়ে গেল আই, আর এখন কি হয়ে যাবে, আয়ের জন্য তার এখানে আর আমরা তো আর লিখতে পারবো না, আই ওয়াজ হয়ে যাবে, এটা টেন্সের পরিবর্তন, আমরা পরে শিখবো। যাই হোক, সাবজেক্টের পর ভার্ব আসে, এটা হলো বড় কথা, ছিল ইন্টারোগেটিভ হয়ে গেছে অ্যাসার্টিভ, প্রেজেন্ট দেয়ার এটসেট্রা, পরটুকু আমরা অবিকল রেখে দিয়েছি। এরপরে আসি পরের সেন্টেন্স, হি টোল্ড কিক দ্য বল, সে বলল বলটাকে তুমি লাথি দাও বা হিট করো। তো হি টোল্ড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছিলাম যে তেমন কোনো পরিবর্তন আমরা এখানে নিয়ে আসবো না। ওকে, তো কি হবে তাহলে, হি টোল্ড, এখানে টোল্ডে লেখা আছে, আমরা ইচ্ছে করলে আমরা ওয়ার্ড আউটও করতে পারি, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখেছি অনেক ধরনের রিপোর্টিং ভার্ব বসে, ওয়ার্ড আউট, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড। তো সে বললো যে তুমি বলটাকে হিট করো বা কিক করো, তো আমরা এখানে ওয়ার্ড আউট করতে পারি, টোল্ড লিখলো যে ভুল হবে এমন না। আচ্ছা, ওয়ার্ড আউটই দিলাম, এখানে আমরা ওয়ার্ডার দিই, হি ওয়ার্ডার, রিপোর্টিং ভার্ব হয়ে গেল ওয়ার্ডার। এরপরে আসি ইনভার্টেড কমা টু বসাবে, এটা আমরা আগে শিখেছি।
তারপরে যা আছে তাই। তার মানে অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো বেসিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, টু লিখে পরেরটুকু এক্স্যাক্টলি আগের মতো থেকে যাচ্ছে। তারপরে আসি এই অপটেটিভ সেন্টেন্স। আরেকটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, হি টোল্ড লেট মি গো। আমরা বলেছিলাম যে যদি লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে টু দিয়েও আমরা পরিবর্তন করতে পারি অথবা ড্যাট দিয়েও করতে পারি। আমরা এখানে ড্যাট দিয়ে পরিবর্তনটা দেখানো হয়েছে, আমরা দেখিনি কিভাবে। তো লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় আমাদের মনে রাখতে হবে লেট দিয়ে শুরু হলে অবশ্যই রিপোর্টিং ভার্ব, অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্টেড এগুলো না লিখে সব সময় আমরা কি লিখব? টোল্ড। কি লিখব? টোল্ড। তো টোল্ড আমরা লিখব, এখানে টোল্ড লিখেছি, তাহলে কি লিখেছি যে হি সাবজেক্ট টোল্ড, টোল্ডে থাকলো, ইনভার্টেড কমা উঠে আমরা কি বসাইছি? ড্যাট বসাইছি। ওকে ফাইন। এরপর যে মি আছে, হ্যাঁ একটা কথা এখানে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি লেট যুক্ত বাক্যকে আমরা যদি ড্যাট দিয়ে যদি ইনটেক নেশন করি তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ওই উপরেরটার মতো কিন্তু টু কিক দ্য বল এরকম হবে না। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা কি করছি, মি এই সাবজেক্টটাকে আমরা ড্যাটের পর লিখবো, কিন্তু মি এই সাবজেক্টটা আসলে মি এখানে কিন্তু সাবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট মনে হচ্ছে কারণ লেটের পরে সাবজেক্টিভ ফর্ম লেখা যায় না, দ্যাটস ওয়াই এখানে মিটা সাবজেক্টই এখানে অবজেক্ট হয়ে আছে। তো এমি কাকে ফলো করবে? ফার্স্ট পারসন যেহেতু সাবজেক্টকে ফলো করবে, হিকে ফলো করলে আমরা অবশ্যই মি এক বসন, তাই হিউ এক বসন, দ্যাটস আমরা হি লিখে দিলাম। আর যে লেট শব্দটা ছিল, লেটের পরিবর্তে আমরা একটা সবসময় মডাল ভার্ব লিখবো মাইট। মনে রাখতে হবে একটা কি লিখবো? মাইট। একটু মনে হচ্ছে যে ভেজাল আছে বা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আসলে ওইরকম না, মনে রাখতে হবে লেট থাকলে মাইট হবে ব্যাস। এরপর গো, গো। তো আমরা এইটা আমি আরেকটা দিয়ে করে আমি বলছিলাম যে লেট থাকলে টু দেওয়া হয়, সেটা আমরা করি। যেমন হি টোল্ড, ড্যাট দিয়ে করছে বা টু দিয়ে করি, টু লেট, টু লেট মি কি হয়ে যাবে? হিম, টু লেট হিম, টু লেট হিম গো। তো এখানে দেখেন যেহেতু আমরা টু দিয়ে করছি তেমন কোনো পরিবর্তন নাই, টু ইনভার্ট মোড হয়ে টু বসাইছি, লেট লেট থাকছে, আর মিটা হিম হয়ে যায়, এটা পার্সনের পরিবর্তন হবে, গো গো রয়েছে। এই হলো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ডিরেক্ট ইন্ডিকেশন করব। তো এখানে একটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের না জানলেই নয়, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষায় থাকে, যেমন হি সেড টু মি ধরলাম, তারপরে রিপোর্টেড স্পিচটি হচ্ছে এরকম যে let us enjoy the party. ওকে, এইটা একটা বিশেষ নিয়মে আমাদের পরিবর্তন করতে হবে। আমি আগে বলছি যে লেট ডে থাকলে আমরা টোল্ড করব, এটা বলছিলাম, বা লেট ডে থাকলে টু করব, এখানে টোল্ড বলছি, এখানে টু বলছি, কিন্তু অবশ্যই মনে রাখবেন লেট আস থাকলে অথবা সংক্ষিপ্ত ফর্ম কি লেটস, তাহলে যখন ইম্পারেটিভ সেন্টেন্স লেট আস বা লেটস থাকবে তখন আর রিপোর্টিং ভার্ব অবশ্যই টোল্ড, সাজেস্ট, অর্ডার এগুলো লিখবো না, একটা ফিক্সড রিপোর্টিং ভার্ব বসবে, সেটা হচ্ছে প্রপোজড। তাহলে কি লিখবো? হি রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে হবে প্রপোজড, প্রপোজড টু, প্রপোজড টু মি, এবং এই ক্ষেত্রে টু এর কোনো ফাংশন নাই, অলওয়েজ দ্যাট, প্রপোজ টু মি দ্যাট, এরপরে আজটা কি হয়ে যাবে? উই, উই। এখন অনেকে কোয়েশ্চেন্স করতে পারে যে আজ তো ফার্স্ট পারসন, তাহলে এখানে উই হলো কেন? আজ তো ফলো করবে হি কে, তাহলে দে হবে। আসলে দে হবে, ঠিক আছে, দে কখন হবে তার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্ব আছে, এই সাবজেক্ট অথবা অবজেক্ট কোনো একটা জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আজটা উই হয়ে থাকবে, আর যদি সাবজেক্ট বা অবজেক্টের এই উভয় জায়গার মধ্যে যদি কোথাও ইয়ে না থাকে, ফার্স্ট পারসন না থাকে, তাহলে কি হবে? তাহলে সেটা দে হয়ে যাবে। আমি যদি বলি হি সেড টু হিম,
আমি মি না বলে কি লিখলাম হিম, বা হার, হিম না লিখে লিখলাম হার। শি হি সেড টু হার। এবার কিন্তু আমরা ড্যাটের পরে আর কি লিখব না, এটা আমরা উই লিখব না, কারণ এখানে আমি বা আমরা কেউই নাই, সাবজেক্টের জায়গায় নেই, অবজেক্টের জায়গায় নেই। এবার আমরা উই এর জায়গায় কি লিখব, দে লিখব। তো এই কনফিউশনটা অবশ্যই আপনারা কেটে উঠবেন। অনেক সময় মনে হবে কেন লেটার্স থাকলে উই লিখছে, কেন লেটার্স থাকলে দে লিখছে। এটা কিন্তু তেমন কিছু ফ্যাক্টর না, জাস্ট একটু মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট কোনো একটা জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে লেটার্সের আজটা উই থাকবে। আমরা উই দিয়ে ধরে করলাম, তাহলে আমরা কি লিখবো, আর রিপোর্টিং ভার্ব কি হবে, সবসময় ফিক্সড প্রপোজড। তাহলে লেট হি প্রপোজ টু মি দ্যাট উই 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 লেখার পরে আমরা আগের সেন্টেন্সে কি করছি খেয়াল করেন যে লেটের পরিবর্তে মাইট লিখছি, আর এই লেট আস থাকলে আমরা শুড লিখব, শুড মডেল ভার্বটা বসবে। তাহলে শুড কখন বসবে, লেট আস থাকলে শুড বসবে, আর অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য লেটের ক্ষেত্রে লেট হিম, লেট দেম, লেট হার, সেক্ষেত্রে হবে মাইট। ওকে, তো উই শুড এরপর যা আছে আমরা তাই লিখে দেব, এনজয় দ্য পার্টি। তো আমরা পাশাপাশি যে দেখলাম এই যে সেন্টেন্সটা আমরা করলাম লেট দে সেন্টেন্স, আবার একটা সেন্টেন্স এখানে করলাম লেট দে, এটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এগুলো আমরা অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে আসলাম। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সও ক্ষেত্র বিশেষে অ্যাসার্টিভ সেন্টেন্স করা যায়। ওকে, তো অ্যাসার্টিভই থাকবে, ইন্টিগ্রেটিভ তো অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ অ্যাসার্টিভ হয় যদি লেট যুক্ত হয়। এরপর আসে আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে হি সেড লং লিভ আওয়ার প্যারেন্টস। ওকে ফাইন, তো এটা এক ধরনের ইচ্ছা পোষণ করছে বা প্রার্থনা করা বোঝাচ্ছে। আমরা আগে শিখেছি যে অপটেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটা প্রেড বা উইশ হয়, আমরা এখানে প্রেড লিখেছি। তো দেখা যায় কি আছে, তো হি সাবজেক্ট, সেইড হয়ে গেল প্রেড, আর এই যে কমা ইনভার্ট কমা ওঠে কি বসাইছি ড্যাট। তো ড্যাট আছে কিন্তু সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ স্ট্রাকচারে নাই, সাবজেক্ট ভার্বটা শেষ আছে। দেখেন আওয়ার প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু পরে আছে, ওটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। তাহলে আওয়ার প্যারেন্টসটা হয়ে যাবে, আবার ফার্স্ট পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে, যে হি কে ফলো করবে। আবার বহুবচন, তাহলে হি বহুবচন কি হবে, দে। আবার পসেসিভ, তাহলে দের পসেসিভ কি হবে, দেয়ার। ওকে, তারপরে প্যারেন্টস, তাহলে দেয়ার প্যারেন্টস মাইট লিভ লং। এই যে লং লিভ আছে কিন্তু অ্যাসার্টিভ স্ট্রাকচারটা কি, প্রথমে ভার্ব তারপরে অ্যাডভার্ব। তাহলে আমরা প্যারেন্টস লিখে মাইট লিভ লং, আগে লিভ লিখলাম তারপরে লং লিখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাইটটা আসলো কোথায় থেকে, এই মাইটটা তো আমরা কোনো জায়গায় পাচ্ছি না। আসলে একটা কথা মাথায় রাখতে হবে, অপটেটিভ সেন্টেন্সে সব সময় ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সাবজেক্টের পর মাইট লিখতেই হবে। কারণ এই মাইটটা লিখতে হয় এই জন্য যে মাইট দ্বারা যে ব্যক্তি যে উইশ করছে সেই সেন্সটা এখানে প্রকাশ পায়। যে মাইট না লিখি তাহলে এটা সেন্টেন্সে যে মিনিংটা ফুটে ওঠে না। এছাড়া কিছু কিছু অপটেটিভ আছে দেখবেন মে দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে তো মেটা মাইট হয়ে যায়। যদি মে দিয়ে না শুরু হয়, যে মে আল্লাহ ব্লেস ইউ, মে গড কিপ ইউ হ্যাপি ইত্যাদি যদি না থাকে, শুধু লং দে হোক হ্যাপ দে হোক, সেক্ষেত্রে আমরা মাইট লিখবো, এটা অব্লিগেটরি, এটা মাইটটা লিখবো। ওকে, আর লাস্ট সেন্টেন্সটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমরা দেখে নেই। তো হি টোল্ড আছে, আমরা হি রেখেছি। আচ্ছা দেখে নে, হাউ সুইটলি শি সিংস, এটা আনন্দ প্রকাশ করছে বা বিস্ময় প্রকাশ করছে, যাই হোক। তাহলে টোল্ডের পরিবর্তে কি লিখবো, এক্সক্লেমড উইথ জয়। ব্যাস, ভার্বের কাজ শেষ। ইনভার্টেড কাজে দেখি ইনভার্টেড কমাতে কি বসাবো, ড্যাটের আমরা আগে শিখেছি, যেহেতু আমরা এটা 5 নম্বর রুলের দিকে শিখেছি, না 2 নম্বর রুলের দিকে শিখেছি। এরপরে কি আছে, হাউ সুইটলি শি সিংস, এটা কিন্তু অ্যাসার্টিভ স্ট্রাকচারে নাই। দেখেন সাবজেক্ট ভার্বটা বাক্যের শেষে আছে, তো অ্যাসার্টিভ করতে গেলে কি করবে, আগে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা শি সিংসটাকে আমরা শি কিন্তু শি থাকলো, দেখেন শি কিন্তু কোনো পরিবর্তন হলো না, শি প্রোনাউনটা থার্ড পারসন হওয়ার জন্যে শি রেমেন্স সো, যেমনটা ছিল তেমনটা আছে, কিন্তু টেন্স পরিবর্তন হয়ে গেছে, সিংস হয়ে গেছে স্যাং। তারপরে হাউ সুইটলি হয়ে গেছে ভেরি সুইটলি। তবে এই নিয়মটা
নেরেশনটা পরিবর্তন করার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা যে সেন্টেন্স পরিবর্তন শিখেছি, যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করে দেখবেন যে ভেরি পরিবর্তে আমরা সাধারণত এক্সক্লামেটরি করার সময় হাউ বা হোয়াট ইউজ করে থাকি, বা হোয়াট হাউ থাকলে অ্যাসার্টিভ করার সময় ভেরি বা সো ইউজ করে থাকি। সেই নিয়মটা এখানে মেনে চলতে হবে, বিকজ একই জিনিসই তো, এক্সক্লামেটরি যখন অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো তার রুলসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আমরা কি লিখলাম, শি স্যাংস ভেরি সুইটলি, এ হাউ থেকে সুইটলি, অর্থাৎ সিম্পলি যদি ভাবি যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ কি, সেইটা এখানে লিখে দেবো, ব্যাস, আর কোনো কিছু নাই। এই সেন্টেন্সটা যেটা অ্যাসার্টিভ আসবে সেইটা আমাদের এখানে আসবে, শুধু টেন্সটা পরিবর্তন হয়ে যাবে, পার্সন পরিবর্তন হয়ে যাবে ইত্যাদি। তো এই কথাগুলো আমরা একটা ছকের মাধ্যমে সংক্ষেপে লিখে রাখতে পারি, যে নিয়ম পরিবর্তনগুলো শিখলাম। দেখেন, ডিরেক্ট ন্যারেশন উপর লেখা আছে ডিরেক্ট ন্যারেশন, এই পাশে লেখা আছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন অ্যাসার্টিভ, ইনডিরেক্ট অ্যাসার্টিভ, মানে কোনো চেঞ্জ নেই। ডিরেক্ট ন্যারেশন ইন্ট্রোগেটিভ, ইনডিরেক্ট ন্যারেশন অ্যাসার্টিভ, তার মানে পরিবর্তন হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভই থাকবে, আবার অ্যাসার্টিভও হবে, কখন এই যে ব্র্যাকেটে কি লিখেছে লেট বা লেটস এর ক্ষেত্রে হবে। অবজেক্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ, মানে সবগুলো অ্যাসার্টিভ, শুধু ইম্পারেটিভ একটু ভেজাল আছে। বলা যায় যে সবগুলোই ডিরেক্ট ইনডিরেক্ট করলে অ্যাসার্টিভ হবে, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে। এরপরে 5 নাম্বার পরিবর্তনটা আমরা ঝটপট দেখে নিব। আমরা 6টা পরিবর্তনের কথা বলছিলাম, 6 চেঞ্জেস মানে ন্যারেশন চেঞ্জ। এটাই কথা মনে রাখলে ন্যারেশনের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আই এম শিওর যে আপনি এটা করতে পারবেন নিঃসন্দেহে নিজের মতো করে। তো ন্যারেশনে এখানে দেখতে পাচ্ছি যে টেন্সের পরিবর্তন, অবশ্যই টেন্সের পরিবর্তন হবে। ডিরেক্ট ন্যারেশনে যে আমরা রিপোর্টেড স্পিচ বলছি ইনভার্টেড কমার মধ্যে, সেই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকছে সেটা কোন টেন্সে আছে সেই পরিচয়টা আমাদের মনে রাখতে হবে। সেই পরিচয়টা মনে রাখলে ইনডিরেক্ট করার সময় ওর পরিবর্তনটা কি হবে সেটা আমরা জানতে পারবো। তো আমরা এটা ছকের মাধ্যমে শিখতে পারি। তো আমরা সহজ করে বলি যে ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, ঠিক অপোজিটটা হবে পাস্ট ইনডেফিনিট। ব্যাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ওই পার হয়ে যাবে, ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন আই ডু আছে, ওটা হি ডিড হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। হি গোজ আছে, হি ওয়েন্ট হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো পাস্ট কন্টিনিউয়াস, উই আর ওয়ার্কিং, দে ওয়ার ওয়ার্কিং হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আই হ্যাভ ডান, এটা হয়ে যাবে হি হ্যাড ডান, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে উই হ্যাভ বিন ওয়েটিং, তাহলে দে হ্যাড বিন ওয়েটিং। তার মানে প্রেজেন্টে যে চারটি আছে ঠিক অপোজিট পাস্টের চারটি হয়ে যাবে। এই হলো প্রথম চারটা প্রেজেন্টের চারটার পরিবর্তন। এখন আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে যে পাস্টে যে চারটা আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, এর মধ্যে প্রথম দুটো চেঞ্জ হবে, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, অপোজিট গুলো চেঞ্জ হবে না। পাস্ট ইনডিফিনিটটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আমরা কিন্তু আগে দেখেছি যে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিটও পাস্ট পারফেক্ট হবে। তাহলে দুটো চেঞ্জে পাস্ট পারফেক্টের দিকে যাচ্ছে, একটা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট। আবার প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, যে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আগে কি দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে, আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর থাকলো কি পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তার মানে প্রেজেন্টে চারটাই পরিবর্তন হবে, পাস্টে দুটো হবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচারে পরিবর্তনটা মনে রাখাতে অত কোনো সমস্যা না, ওখানে অত টেন্স ধরে মনে রাখতে হবে না। শ্যাল থাকলে শুট করবো, বা উইল থাকলে উড করবো, বা শ্যাল থাকলে উড লেখা যাবে, উইল থাকলে উড লেখা যাবে, ব্যাস এই হলো ফিউচারের পরিবর্তন বা টেন্সের পরিবর্তন। এই কথাগুলো মনে রাখলে চলবে। এরপরে আসি যে লাস্ট যে চেঞ্জেস সেগুলো হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। সেন্টেন্সের মধ্যে আমরা অনেক সময় অ্যাডভার্ব ইউজ করি বা করতে হয়, বিশেষ করে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস পরিবর্তন হয়।
কিছু কিছু ক্ষেত্রে ভার্বেরও চেঞ্জ আসে, একটা ভার্ব আছে আমরা পরিবর্তন দেখতে পাই। যাক, ছকটা একটু মুখস্থ রাখা খুবই জরুরি। যদি ন্যারেশনে ভালো করতে চান অবশ্যই ছক মনে রাখতে হবে। তবে কঠিন কিছু না, জাস্ট দু একবার দেখে নিলে হবে। যেমন আমরা দেখব দিস প্রনাউনটা থাকলে ড্যাট হয়ে যাবে, তবে অবশ্যই ইট থাকলে আবার ড্যাট করবেন না, ইট থাকলে ইটই থাকবে। দিস এটা প্লুরাল ফর্ম যদি থাকে দোজ হবে। হিয়ার হিয়ার থাকলে এখানে হলে সেখানে দেয়ার হবে। কাম ভার্ব থাকলে গো ভার্ব হবে, আবার গো থাকলে কিন্তু কাম হবে না, এটা আবার মনে রাখবেন। অ্যাগো থাকলে বিফোর হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য ফলোইং ডে হবে, নেক্সট থাকলেও দ্য ফলোইং ডে হবে। আর দ্য ডে বিফোর স্টারডে থাকলে টু ডে বিফোর। এটা আসলে পরীক্ষায় তেমন থাকে না, জাস্ট মনে রাখার জন্য, উপরেরগুলো বেশি ইম্পর্টেন্ট। এই পাশে এই ছকে আমরা কি দেখতে পাচ্ছি, স্টারডে সবচেয়ে বেশি থাকে। স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে থাকলেও দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলেও দ্য প্রিভিয়াস ডে, লাস্ট থাকলে আর ইয়েস্টারডে থাকলে সবগুলো দ্য প্রিভিয়াস হবে। আর নাও থাকলে হবে দেন, হেন্স থাকলে হবে দেন্স, হেন্স মানে কি এখানে, দেন্স মানে সেখানে, দাস থাকলে হবে সো। এটা আমাদের অনেক সময় মনে থাকে না যে দাস থাকলে সো হবে, এটা একটু মনে রাখতে হবে। দাস হলে সো, অনেকে মনে করে সো থাকলে দাস হবে, আবার অনেকে মনে করে গো থাকলে কাম হবে। এই কনফিউশনটা রাখা যাবে না। ওয়ান সাইড চেঞ্জেস, বোথ সাইড চেঞ্জেস নয়, এটা শুড কিপ ইন স্ট্রিক্ট ইন মাইন্ড। আর হায়দার থাকলে দায়দার, মানে হায়দার আসলে কি, হায়দার হিয়ার আসলে দিয়ার, হিয়ার থাকলে দিয়ার হয়, সেটার ওল্ড ইংলিশ হচ্ছে হায়দার দায়দার, এটা তেমন কিছু নয়। দ্য ডে আফটার টুমরো হলে দ্য টু ডে টাইম, এরকম লিখতে হয়। তো লাস্টে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সের পরিবর্তন তেমন নেয় বললে চলে, তবে একটু মনে রাখতে পারেন আপনারা নিজস্ব জানার উদ্দেশ্যে, তবে উপরেগুলো জানতে হবে। তার মানে আমরা দেখলাম ন্যারেশন পরিবর্তন বলতে ইন জেনারেল 6 টাইপস অফ চেঞ্জেস। একটা কি বলছিলাম, রিপিটিং ভার্ব, তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠানো, তারপরে আমরা শিখলাম পার্সনের পরিবর্তন, তারপর শিখলাম আমরা স্ট্রাকচারের পরিবর্তন, এরপরে অ্যাডভার্বের পরিবর্তন, আর সাথে আমরা কি পরিবর্তন শিখলাম, একটা কি বাদ পড়ে গেল। তো মোটে যে 6টা পরিবর্তন শিখলাম, এই 6টা পরিবর্তন যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে ন্যারেশন করতে পারবো। তো মূল ব্যাপারটা হচ্ছে যখন ন্যারেশন আমরা চেঞ্জ করি, খুব দ্রুত করতে গিয়ে কোনো একটা পরিবর্তন আমরা মিস করে ফেলি, সেটা করা যাবে না। একটু ভেবে চিন্তা করতে হবে। ইনিশিয়াল স্টেজে একটু সমস্যা হবে, তবে যখন আপনি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন অটোমেটিক মনে পড়বে যে কোন চেঞ্জগুলো বাদ পড়ে গেল। ওকে, তো আজকে আমি এই পর্যন্ত ন্যারেশনের ক্লাস শেষ করলাম। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 উভয় ক্লাস আপনাদের ন্যারেশনের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করবে। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ট্রাই করেছি, আশা করি যথেষ্ট। এরপর আমরা প্যাসেজ ন্যারেশনের পরে আলোচনা করব, এবং ন্যারেশন থেকে বিভিন্ন ধরনের জব এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন কম্পিটিটিভ পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে পরে ক্লাসে আলোচনা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলে প্রথম থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ক্লাসটি ভালো লাগে একটা লাইক দেবেন, প্রয়োজনে শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।